প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একই সাথে সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এই কথাটা কে বলেছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফর করেছেন এবং এই সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। যুক্তরাজ্য সফরে গত 12 জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার গ্রহণ করেন। এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রোহিঙ্গা বিষয়ক প্রশ্ন করা হয় এবং আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হয়। বিবিসির সাংবাদিক জিজ্ঞেস করেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে। ডক্টর ইউনূস বলেন, তাদের সিদ্ধান্ত নিতে দিন, তারা ভোট দিতে চায় কিনা। বিবিসি আবারও প্রশ্ন করেন, তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না। ডক্টর ইউনূস বলেন, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। বিবিসি আবারও প্রশ্ন করেন, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। ডক্টর ইউনূস আবারও বলেন, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। বিবিসি আবারও প্রশ্ন করেন যে তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? ডক্টর ইউনূস বলেন, না, আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি বলেন, যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত। ডক্টর ইউনূস বলেন, সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিবিসি প্রশ্ন করে, তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে? ডক্টর ইউনূস আবারও বলেন যে, আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। এই সাক্ষাৎকারে একটি জিনিস পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত দ্বিধান্বিত। এটি সত্য যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটি করা হয়েছে এবং এই এক্সিকিউটিভ অর্ডার পাওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করেছে। সেক্ষেত্রে খুব সহসায় এই বিদ্যমান ব্যবস্থা যদি থাকে, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণটা অনিশ্চিত। ডক্টর ইউনূস আসলে কি বলতে চাইছেন, কি করতে চাইছেন? তিনি কি চোর পুলিশ খেলতে চাইছেন? চোর পুলিশ যদি নাই খেলতে চাইবেন, তাহলে তিনি এক প্রকার এটিকে যদি বলেন যে হাত পা বেঁধে একজন মানুষকে একটা নদীতে বা একটা পুকুরে বা একটা সুইমিং পুলে ফেলে দিয়ে বলা হচ্ছে যে তুমি সাঁতার কাটো। আওয়ামী লীগের অবস্থাটা কিন্তু ঠিক তেমনটাই করা হয়েছে। কিন্তু ভাই, আওয়ামী লীগেরও এই ক্ষমতা কিন্তু আছে যে আপনি হাত পা বেঁধে নদীতে, পুকুরে, সুইমিং পুলে ফেলে বলবেন যে সাঁতার কাটো। আওয়ামী লীগ কিন্তু এই হাত পা বাঁধা খুলতে পারে, খুলবার মতো ক্ষমতা আছে এবং দেশের অবস্থা, দেশের পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। সেদিকে যাবার দরুন আওয়ামী লীগ কাউকে লাগবে না, আওয়ামী লীগ নিজেরাই তাদের হাত পা বাঁধা খুলে ফেলবে। সে দিন হয়তো আর খুব বেশি দূরে নয়, কাছাকাছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক গর্ত করছে এবং এই গর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই পড়ে যাবে, আওয়ামী লীগ ঠিকই উঠে দাঁড়াবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সুইমিং পুল, পুকুর বা নদী তো দূরের কথা, একটা চোরা বালিতে আটকে যাবে, একটা গর্তে পড়ে যাবে। কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি। ইটস ট্রু, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। আর এই কার্যক্রমকে নিষিদ্ধ করবার অস্ত্রটিকে নিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। এই এক প্রকার চোর পুলিশ খেলার মতো অবস্থা। এই অবস্থা থাকবে না, এই অবস্থার
অবসান ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মুখ দিয়ে যেটি উচ্চারণ করেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে পারবেন না, নিষিদ্ধ করবার ক্ষমতা নেই। এই মুহূর্তে এই সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটছে, আসলে কি ঘটছে সরকার নিজেও হয়তো বলতে পারে না, তেমন ঘটনাই ঘটছে। এই ঘটনার অবসান হবে শীঘ্রই। মুক্তিযোদ্ধা ভাতা পেতে লেগেছিল 25 বছর, জুলাই ভাতা 25 দিনই পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা বাংলাদেশের বিবেকবান মানুষ, একবার চিন্তা করে দেখুন মুক্তিযুদ্ধ কোথায় আর জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থান, পারদের ভাষাই বলি যে জুলাই অভ্যুত্থান। আমি মেনে নিলাম একটি অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমি মানতে নারাজ। জুলাই সহিংসতা হয়েছে। আমার যখন মনে পড়ে যায় যে আমার নিজ দেশের স্থাপনাগুলো পুড়িয়ে দেওয়া হয়, মেট্রো রেল, সরকারি বিভিন্ন স্থাপনা, বাংলাদেশ টেলিভিশন ভবন, থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়, থানার পুলিশদেরকে পুড়িয়ে হত্যা করা হয়, তখন আমি কি এটিকে সহিংসতা ছাড়া অভ্যুত্থান বলতে পারি? পারি না। আমার নিজ দেশের মানুষ নিজ দেশের এসব পুড়িয়েছে। জুলাইটা ছিল এই, আর মুক্তিযুদ্ধকে দুটোর সাথে কি তুলনা হতে পারে? জুলাই এবং মুক্তিযুদ্ধ কোনো বিচারেই তুলনা হতে পারে না। মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার দাবিতে একটি যুদ্ধ, একটা মানচিত্রের দাবিতে একটা যুদ্ধ, একটা পতাকার দাবিতে একটা যুদ্ধ, দীর্ঘ প্রায় 24 বছরের শোষণ বঞ্চনার প্রতিবাদে আলাদা হয়ে যাবার একটি যুদ্ধ ছিল আমাদের মুক্তিযুদ্ধ। আর জুলাই অভ্যুত্থান বা জুলাই আন্দোলন কিসের জন্য ছিল? এটি একটা স্বার্থপর কাজের জন্য ছিল। এটি আসলে সূত্রপাত কোটা দিয়ে, চাকুরিতে। আপনি চাকুরি পাবেন, আপনার নিজের জন্য চাকরিতে যাতে কোটা না থাকে, আপনি যেন সাধারণ নাগরিক হিসেবে চাকরিতে সমান সুযোগ পান। একটি অযৌক্তিক কোটা ছিল, এটি আমরাও স্বীকার করি। 56% অযৌক্তিক কোটা ছিল এক সময়। এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল, খুব বড় একটা অংশ। এবং শুধু তাই নয়, মুক্তিযোদ্ধার জন্য থাকবে, ঠিক আছে, কিংবা বড়জোর তার সন্তানদের জন্য থাকবে, ঠিক আছে, কিন্তু নাতি পুতি বংশ পরম্পরায় এই কোটাটা বয়ে চলেছিল। এটি নিয়ে অনেক কথা আছে। ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছিল বিভিন্ন ভাবে, কারণ একটা পর্যায়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা মুক্ত আওয়ামী লীগ সরকার অত্যন্ত লোভনীয় করেছিল। এবং মুক্তিযোদ্ধাদের যদি যথাযোগ্য সম্মান কেউ দিয়ে থাকে বাংলাদেশে, বিগত আওয়ামী লীগ সরকারই দিয়েছিল। আওয়ামী লীগই প্রথম 1996 সালে স্বাধীনতার 25 বছর পর দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য মাত্র 300 টাকা করে মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছিল। এটি পর্যায়ক্রমে সবার জন্য সম্মানী হিসেবে চালু হয় এবং সর্বশেষ আওয়ামী লীগ সরকার এই যে গত বছর 2024-এ বিদায় নেবার আগে পর্যন্ত এখন সর্বনিম্ন 20,000 টাকা একটা মুক্তিযোদ্ধা ভাতা পান এবং সর্বোচ্চ 45,000 বা বিভিন্ন রেশন পান, বিভিন্ন উৎসব ভাতা পান, পহেলা বৈশাখ, 2 ঈদের উৎসব ভাতা পান, নানান সুযোগ সুবিধা পান। এই সুযোগ সুবিধাটা পেতে কিন্তু দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছিল। আমি মুক্তিযুদ্ধের কথা বলছিলাম, এখন জুলাইয়ের কথা বলি যে এটি কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে গেছে। কোটা আন্দোলনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, ছাত্ররা অংশগ্রহণ করেছে। কোটা আন্দোলনে অংশগ্রহণ একটি শ্রেণী করেছে, কিন্তু হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে থেকে গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কার গুলিতে গুলিবিদ্ধ হয়েছে কেউ জানে না, পুলিশ নাকি সন্ত্রাসীদের গুলিতে কেউ জানে না। আবার হঠাৎ করে একজন রাস্তায় দাঁড়িয়ে গেছে একদিনের জন্য, এই আন্দোলনকালীন সময় তিনি যোদ্ধা হয়ে গেছেন। কিন্তু হঠাৎ করে আজকাল দেখি যে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সমাজও নাকি আছে এই জুলাই, একজন রাস্তায় দাঁড়িয়ে গেছে, সেই জুলাই আন্দোলনকারী হয়ে গেছে, জুলাই যোদ্ধা হয়ে গেছে। আরে ভাই, যুদ্ধ কাকে বলে? যুদ্ধ তো একটা বড় ধরনের পরিকল্পনার অংশ। 1971 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ শোষণ বঞ্চনার প্রেক্ষিতে পরিকল্পনা করে যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছিল, ভারতে প্রশিক্ষণের জন্য গিয়েছিল, সেখান থেকে এসে দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু জুলাই যোদ্ধা কেন?
জুলাই আন্দোলন হতে পারে, কিন্তু জুলাই যোদ্ধা বলা হচ্ছে কেন? বলা হচ্ছে পুরো আমার মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানাবার জন্য যোদ্ধা বানানো হচ্ছে। এবং দেখুন, মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয়, মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, বিভিন্ন উৎসব ভাতা দেওয়া হয়, রেশন দেওয়া হয়। এই যে মুক্তিযোদ্ধা কোটার জন্যই কিন্তু আন্দোলনটা পরিচালিত হয়েছিল, যে এত বেশি মুক্তিযোদ্ধা কোটা কেন, 30% কেন, এটি মূল চোখে লাগার মতো বিষয় ছিল এটি। কিন্তু আজকে 3 সপ্তাহের একটা আন্দোলন, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যদি আন্দোলনের মূল স্রোতটা বলি, তাহলে 3 সপ্তাহের একটি আন্দোলন। 3 সপ্তাহের আন্দোলন করে আমার 24 বছরের শোষণ বঞ্চনা বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল 9 মাসের মুক্তিযুদ্ধ, সেই 9 মাসের মুক্তিযুদ্ধের সমকক্ষ বানিয়ে ফেলানো হয়েছে এই জুলাইকে, এই জুলাইয়ের যারা সহিংসতা বা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এবং আজ পর্যন্ত জুলাই আসলে সত্যিকার অর্থে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, কি কারণে নিহত হয়েছে, সরকার একটি গ্যাজেট প্রকাশ করেছে, নিহতের সংখ্যা প্রকাশ করেছে 834। এবং এই 834-এর মধ্যেও নানা রকম জাল ঢুকে গেছে। গণপিটুনিতে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদেরকেও এই তালিকার মধ্যে ঢোকানো হয়েছে। ঢুকিয়ে তাদেরকে বলা হচ্ছে জুলাই শহীদ। রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, গণপিটুনিতে আহত হয়েছে, তাদেরকেও আহতের তালিকায় বলা হচ্ছে জুলাই আহত। তাদেরকে ভাতা দিতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে বাড়ি দিতে হবে, তাদেরকে ফ্ল্যাট দিতে হবে, গাড়ি দিতে হবে, চিকিৎসা দিতে হবে। অর্থাৎ পুরো মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানানোর জন্য যত ধরনের কায়দা আছে, সেই কায়দা কানুন ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আমি আপনাদের কয়েকটা ফটো কার্ড দেখাই জুলাই নিয়ে, জুলাই আন্দোলন নিয়ে বা জুলাই সহিংসতা নিয়ে এত বেশি মাতোয়ারা। এটাকে এক প্রকার আমি যদি বলি যে এটাকে হচ্ছে একটা পুঁজি, এই পুঁজি দিয়ে চেতনা ব্যবসা, মুক্তিযুদ্ধ নিয়ে অতিরিক্ত ব্যবসা হয়েছে, এটি অস্বীকার করবার কোনো কারণ নেই। জাল মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ তালিকায় ঢুকেছে। আজকে মুক্তিযুদ্ধ তো বিশাল ব্যাপার, বিশাল। মুক্তিযুদ্ধের কথা উচ্চারণ করলে গায়ে একটা শিহরণ জাগে। আমরা দেখিনি সেটি, ইতিহাস থেকে পাঠ করেছি, কিন্তু শিহরণ জাগে। কিন্তু তার সাথে তো জুলাইয়ের কোনো তুলনা হয় না। সেই জুলাইকে তুলনা করা হচ্ছে। আমি যদি আপনাদের কিছু ফটো কার্ড দেখাই যে জুলাই সহিংসতা নিয়ে কত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আপনারা দেখুন, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, চাকুরিতে অগ্রাধিকার পাবেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। 71 নিউজের 28 ফেব্রুয়ারির একটা ফটো কার্ড। আন্দোলনের শহীদ পরিবার 30 লাখ ছাড়াও প্রতি মাসে পাবেন 20,000 ভাতা। বুঝতে পেরেছেন? 30 লাখ যারা শহীদ হয়েছে, এই যে 834 জনের যে গ্যাজেট প্রকাশ হয়েছে, তাদের জন্য 30 লাখ টাকা এককালীন দেওয়া হবে। ইতিমধ্যে 10 লাখ দেওয়া হয়েছে, পরবর্তী অর্থ বছরে 20 লাখ দেওয়া হবে এবং 20,000 টাকা তাদেরকে ভাতা দেওয়া হবে। আমি শুরুতেই বলেছি, মুক্তিযোদ্ধা ভাতা পেতে 300 টাকার ভাতা পেতে লেগেছিল 25 বছর, অথচ 25 দিনে এরা ভাতা হাসিল করে ফেলছে। রাষ্ট্রের কোষাগারের টাকা ইচ্ছে মতো ব্যবহার করছে। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করা হয়েছিল, শুরুতেই এখানে 100 কোটি টাকা দেওয়া হয়েছিল এবং এখানে 100 কোটি টাকা শুরুতেই খরচ করে ফেলেছে। এই যে মীর মুগ্ধ, উত্তরায় এক ছেলে শহীদ হয়েছিল, তার এক ভাই স্নিগ্ধ, সম্ভবত স্নিগ্ধ নাম, এবং সার্জিস আলম একজন সমন্বয়ক এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন। তারা 100 কোটি টাকা খরচ করে এখান থেকে সরে গেছেন। আসছে বাজেট, নতুন বাজেটে বরাদ্দ থাকছে 761 কোটি টাকা এই জুলাই নিয়ে, জুলাই শহীদ, জুলাই আহতদের নিয়ে। মোট 2600 ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ। বুধবার 28 মে সমকালের একটি ফটো কার্ড, কালের কণ্ঠর ফটো কার্ড। 7 জানুয়ারি 2025, পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতদের 100 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিশেষ সুবিধা পাবে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবার। 26 মে 2025, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। গুচ্ছ ভর্তিতে গণঅভ্যুত্থানের শহীদ আহতের পরিবারকে বিশেষ সুবিধা। এটি জাগো নিউজের একটি ফটো কার্ড 30 মে। কালের কণ্ঠর কাটিং বা ফটো কার্ড যদি বলি, সহজ শর্তে ঋণ পাবেন জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের পরিবার। স্বাস্থ্য কার্ড পাচ্ছেন 36 জেলার 4551 জুলাই যোদ্ধা। এইভাবে জুলাইকে মুক্তিযুদ্ধের চেয়েও অনেক বড় করে উপস্থাপন করা হচ্ছে।
কারা করছে? যারা আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ মানে না, তারা পুরোপুরি মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছে, ইতিমধ্যে ছেড়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি, স্মারক, ভাস্কর্য ভেঙে চুরমার করে ফেলানো হয়েছে। সারা বাংলাদেশে জুলাই নিয়ে একটা রমরমা বাণিজ্য চলছে, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারিভাবে। এগুলো আজকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলানোর পায়তারা চলছে। জুলাই কি থাকবে? থাকবে না। আমরা অতীত থেকে শিক্ষা নেই। মুক্তিযুদ্ধের মতো বিশাল ব্যাপার, মুক্তিযুদ্ধকে কখনোই, কোনো আমলেই, কোনো কালেই মিশে ফেলা যাবে না। জুলাই দিয়ে মুছে ফেলানো যাবে না, কারণ তেল আর জল একসাথে মেশে না। মুক্তিযুদ্ধ যদি তেল হয়, জুলাই জল, জল কখনো তেলের সাথে মিশবে না। আজকে ভয়ঙ্কর ভাবে, ভয়ানক ভাবে এমন কর্মকাণ্ড চলছে বাংলাদেশে। এজন্যই বলছি যে মুক্তিযোদ্ধাদের সুবিধা দিতে এই বাংলাদেশে 25 বছর সময় লেগেছিল। এর পেছনে বড় একটি কারণ হচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী যে দলটি ক্ষমতায় ছিল, মুক্তিযুদ্ধের মাত্র 3.5 বছরের মাথায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, নির্মম ভাবে ক্ষমতা থেকে বিদায় নেয়। আওয়ামী লীগ প্রধান, মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে 1975 সালে শহীদ হবার মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়, যার কারণে মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো কার্যক্রম ছিল না। দীর্ঘ 21 বছর মুক্তিযুদ্ধের কথা বলা যেত না, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলা যেত না, যার দরুন 25 বছর লেগেছে মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করতে। 96 সালে আওয়ামী লীগ এসে প্রথম দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে শুরু করে, এরপরে পর্যায়ক্রমে এই বিগত আওয়ামী লীগ সরকার এটিকে এক প্রকার বলা যায় যে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে মুক্তিযোদ্ধাদেরকে। সেই মুক্তিযোদ্ধাদেরকে আজকে অসম্মানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলুণ্ঠিত করা হচ্ছে, পরিণামে জুলাইকে হাইলাইট করা হচ্ছে। এসবের পরিণতি ভালো হবে।